আচ্ছা, একটা ইন্টারেস্টিং ব্যাপার দিয়ে শুরু করব। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফুটবলে আমরা বিভিন্ন লিগ দেখি, বিভিন্ন ডিভিশনে বিভিন্ন লিগ দেখি এবং প্রত্যেকটা লিগে প্রত্যেকটা টুর্নামেন্টে দেখি একটা করে টাইটেল স্পন্সর থাকে। মাল্টিপল কো স্পন্সর, অ্যাসোসিয়েট স্পন্সররা তো থাকেই, কিন্তু একটা টাইটেল স্পন্সর দেখি। আমাদের ইন্ডিয়ান ফুটবলেও ছিল। দীর্ঘদিন ধরে আমরা আই লিগে বহু স্পন্সর দেখেছি। আমার যা মনে পড়ে যে আমরা ওএনজিসি আই লিগ দেখেছি, আমরা তারপরে হিরো আই লিগ দেখেছি। আর আইএসএল শুরুর সময় থেকে কিন্তু ছিল হিরো আইএসএল। কিন্তু গত সিজন থেকে দেখলাম যে আইএসএল এর কোনো টাইটেল স্পন্সর নেই। এইবারও এখনো অবধি থাকবে কিনা আইএসএল বলো আই লিগ বলো কোথাও, তার কোনো নিশ্চয়তা এখনো অবধি পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র সুপার কাপটা ভুবনেশ্বরে হয়েছিল, সেখানে ওড়িশা গভর্নমেন্ট তারা স্পন্সর করেছিল, সেই কারণে কালিঙ্গা সুপার কাপ হয়েছিল, তারা তাদের নামটা দিয়েছিল। বাট বাকি কোনো টুর্নামেন্টে কিন্তু আমরা আর টাইটেল স্পন্সর পাইনি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে কেরালাতে একটা প্রাইভেট লিগ চলছে। একইভাবে যেরকম ইন্ডিয়ান সুপার লিগ একটা প্রাইভেট লিগ, সেরকমভাবে কিন্তু কেরালাতে একটা সুপার লিগ তারা স্টেট ওয়াইজ চালাচ্ছে। সেখানে বেশ কিছু চেনা আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা অলরেডি জয়েন করেছে, মানে যাদের মোটামুটি মেন স্ট্রিম ফুটবলের কেরিয়ার শেষ হয়ে গেছে, তারা এই টুর্নামেন্ট জয়েন করেছে। বেশ কিছু ভালো ভালো বিদেশি প্লেয়ার জয়েন করেছে, চেনা বিদেশি প্লেয়াররা জয়েন করছে এবং অবশ্যই চেনা কিছু কোচরা জয়েন করছে। এমন কোচও জয়েন করেছে যিনি আইএসএল অবধি জিতেছেন চেন্নাই এফসি কোচ হিসেবে। তো সেই সুপার লিগ কেরালা তারা কিন্তু টাইটেল স্পন্সর পেয়েছে। এবং কাকে পেয়েছে না, একটা সময় ইন্ডিয়ান ফুটবলে থাকা, দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে প্রায় বলা চলে যে একটা একটা পিরিয়ড ছিল যে যখন আমরা একদম খুব ছোট বয়সে খেলাটা দেখছি বা একটু আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক সেই পিরিয়ডটা, সেই সময়টাতে একটা কোম্পানি তারা কিন্তু ভীষণভাবে ফুটবলের জন্য ব্যয় করতেন, ভালো টিম বানাতেন, মাহিন্দ্রা কোম্পানি। তো সেই মাহিন্দ্রা আপাতত কিন্তু সুপার লিগ কেরালার টাইটেল স্পন্সর হয়ে গেছে। আমাদের ইন্ডিয়ান সুপার লিগ বা আমাদের আই লিগ বা আই লিগ সেকেন্ড ডিভিশন তারা কেন এখনো অবধি টাইটেল স্পন্সর পেলো না বা আদৌ পাবে কি না, সেই জিনিস আমরা সত্যিই জানি না, যে টাইটেল স্পন্সর সত্যিই আর আসবে কি না। আর অনেকে বলে যে টাইটেল স্পন্সরের খুব একটা হয়তো দরকার নেই। সত্যিই কি দরকার নেই? জানি না। তাহলে এতদিন ছিলই বা কেন? যাই হোক, এরপর যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে যে ২ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ২ তারিখে কিন্তু কলকাতা ডার্বি রয়েছে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই মুহূর্তে এসে গেছে একদম এআইএফএফ এর তরফ থেকে। চিফ মিনিস্টার্স কাপ, যেটা হবে উত্তরপ্রদেশে লখনৌতে হবে। আর আমি এর আগে একদিন এই বিষয়টা নিয়ে বলতে গিয়ে একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম। আমি বারাবাঁকির যে কেডি সিং বাবু স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামটার কথা বলে ফেলেছিলাম। এটা ন্যাচারালি একটা খুব পুরনো ফুটবল স্টেডিয়াম, কিন্তু এখানে নয়, লখনৌতে যে বড় স্টেডিয়ামটা রয়েছে, সেই স্টেডিয়ামটা, আমার শহরের নামটা বলতে ভুল হয়েছিল। তো সেই লখনৌয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে হবে চিফ মিনিস্টার্স কাপ, এবং এটাকে আপাতত একটা চ্যারিটি ম্যাচ বা ওয়েলফেয়ার ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। এবং সেখানে আমরা কলকাতা ডার্বি দেখব, মোহনবাগান ইস্টবেঙ্গলকে নামতে দেখব। কিন্তু একটা বড় ডাউটের জায়গা সমর্থকদের মনের মধ্যে, যে ১ নম্বর টিম কীরকম নামবে। দেখো, মোহনবাগান ৩১ তারিখে ডুরান্ড কাপের ফাইনাল খেলবে। তো কখনো এক্সপেক্ট করা যায় না যে ঠিক তার ৪৮ ঘন্টার থেকেও কম সময়ে সিনিয়র টিম সেখানে গিয়ে আবারও একটা ম্যাচ খেলবে। কোচ তিনি রিস্ক নেবেন না, ম্যানেজমেন্টও রিস্ক নেওয়ার আশাতে নেই, কারণ ১৩ তারিখ থেকে আইএসএল রয়েছে, তারপর এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 রয়েছে, এটা হচ্ছে মেন ফোকাসের জায়গা। তো সেখানে কি হতে পারে না, যেই টিমটা সিএফএল এ রয়েছে সেই টিমটাই মেনলি যাবে। তো এটা আপাতত মোহনবাগানের তরফ থেকে আসতে চলেছে। ইস্টবেঙ্গলেরও প্রায় একই জিনিস হওয়ারই সম্ভাবনা রয়েছে। সিনিয়র টিম নামার আপাতত কোনো রকম সম্ভাবনা নেই। সেখানে যারা সিএফএল টিমের প্লেয়ার, যারা ইউথ টিমের প্লেয়ার, তারাই মূলত খেলতে চলেছে। তবে এখনও অবধি এটা বলে রাখা দরকার যে দুটো ক্লাবের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল কমিউনিকেশন আসেনি যে অ্যাকচুয়ালি কী টিম যাচ্ছে, স্কোয়াডটাই বা কী হচ্ছে, কারণ হাতে তো আর কদিন, ৪-৫ দিন, ৫-৬ দিনই বোধহয় সময় রয়েছে ম্যাচটা হতে। তো যেমনই হোক না কেন, যাই হোক না কেন, সেই ম্যাচটা তো অবশ্যই কলকাতা ডার্বি। আর দ্বিতীয় একটা কনসার্ন রয়েছে ফ্যানেদের, সেটা হচ্ছে ম্যাচ কোথায় দেখতে পাওয়া যাবে। এটাও এখনো অবধি কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের যে আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানে হয়তো এই ম্যাচটা লাইভ হতে পারে। তো এছাড়া আর কোনো রাস্তা নেই। একটা ম্যাচের জন্য সেখানে কোনো সিনিয়র ফুটবলার বা কোনো স্টার প্লেয়ার বা কোনো বিদেশি প্লেয়াররা খেলবে না, কোনো টিভি চ্যানেলকে পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। কিন্তু যেহেতু এটা সরকারি ব্যাপার রয়েছে, লখনৌয়ের উত্তরপ্রদেশের গভর্নমেন্ট এখানে কানেক্টেড রয়েছে, তাদেরই উদ্যোগে ম্যাচটা হচ্ছে বা তাদেরই কোনো টুর্নামেন্টও হবে আগামী দিনে হয়তো। তো সেখানে হয়তো কোনো সম্প্রচার কাউকে দায়িত্ব দিয়ে দিতেই পারেন তারা। কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে যে সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আরামসে খেলাটাকে লাইভ টেলিকাস্ট করা। তো দেখা যাক সেই ম্যাচে কারা নাবে, কেমন খেলে, কী রেজাল্ট হয়, কতটা মানুষ সেখানে যান, কত বেশি সমর্থন দুটো টিম পায়, সব দিকে কিন্তু আমরা সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকবো। আর এরপরে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে আপাতত মোহনবাগান এবং তাদের ডিফেন্সের সমস্যা। দেখো, কালকে বা পরশু বা দীর্ঘ সময় ধরে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমি একটা ছোট্ট জিনিস এখানে মেনশন করতে চাই যে মোহনবাগানের ডিফেন্ডার কিন্তু লাগবে, ইন্ডিয়ান ডিফেন্ডার লাগবে। আর কাল থেকে বা ২-১ দিন আগে থেকেই কিন্তু বারবার অনেকে একটা জায়গা বা একজন জার্নালিস্টকে মেনশন করে বলছেন যে না, উনি বলে দিয়েছেন মোহনবাগানে কোনো ডিফেন্ডার আসছে না, তাহলে আমরা কেন কথা বলছি। দেখো, কিছু তো একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে, সেই জায়গা থেকে কথা বলছি। যার মনে হচ্ছে
হচ্ছে যে না আসবে না, আমরা কথা বলে বেকার সময় নষ্ট করছি, তাহলে স্কিপ করার রাস্তা রয়েছে। কারণ ন্যাচারালি যেটা পছন্দ নয় সেটা তো রোজ দেখার কোনো দরকার নেই। আর এই ব্যাপারটা যেমন ডিরেক্টলি বলে দেওয়াটা এই মুহূর্তে একদমই অসম্ভব যে কেউ আসবে না, আবার এটাও অসম্ভব ব্যাপার যে আসবেই কেউ। তো আমরা কোথাও আশা রাখতে পারি যে মোহনবাগানে একজন ডিফেন্ডার, ইন্ডিয়ান ডিফেন্ডার সই হলো। আবার এমনও হতে পারে যে যেহেতু সময়টা কম এবং নেগোসিয়েশনের মোটামুটি সমস্ত রকম রাস্তা আস্তে 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 ক্লোজ হয়ে আসছে, তো সেখানে কেউ আসছেই, 100% গ্যারান্টি রয়েছে, এটা ভাবাটাও ভীষণভাবে বোকামি। তো একটা চান্স অবশ্যই থেকে যাচ্ছে, আসা না আসা সব কিছুর ওপরে। কিন্তু যেটা নিয়ে আমরা মেনলি কথা বলতে পারি যে দরকারটা কেন, এবং সেই দরকারটা ফুলফিল করার জন্য আপাতত মোহনবাগানে কী কী উদ্যোগ শোনা যাচ্ছে। দেখো, দরকারটা এই কারণেই যে প্রতিটা ম্যাচ আমরা যখন দেখতে বসছি সেখানে গিয়ে একটা জিনিস তো পরিষ্কার ফিল হচ্ছে যে কোথাও একটা তো খামতি রয়েছে। যেমন আমি যদি কালকের ম্যাচটাকে অ্যাজ অ্যান এক্সাম্পল ধরি, তাহলে এমন একটা মুভমেন্ট দেখো তৈরি হলো সেকেন্ড হাফে, যেখানে গ্রেগ স্টুয়ার্টকে নামাতে হলো। এবং গ্রেগ স্টুয়ার্টকে নামাতে গেলে কি করতে হবে? শুরু থেকে 4জন বিদেশি স্টার্ট করেছিল, তাহলে একজন বিদেশি প্লেয়ারের পরিবর্তে নামাতে হবে। এবার তোমার টিম যখন পিছিয়ে রয়েছে, তো তুমি যারা অ্যাটাকিং প্লেয়ার রয়েছে সেখান থেকে চেঞ্জ করতে পারো না, বিকজ ইউ নিড গোল। তো সেখানে কি হতে পারে, যেটা হয়েছে সেটাই, যে দুজন বিদেশি ডিফেন্ডার তার থেকে একজনকে তুলে নিতে হয়েছে। টম অলরেড সেখানে কোথাও সফট টার্গেট ছিল, কারণ খুব একটা কালকে ভালো পারফরমেন্স টম অলরেড করতে পারেনি। টম অলরেডকে তুলে নেওয়া হলো, গ্রেগ স্টুয়ার্টকে নামানো হলো। এবার গ্রেগ স্টুয়ার্টকে যেখানে নামানো হলো সেই পজিশন থেকে তো একটা ইন্ডিয়ান প্লেয়ার তুলতে হবে, তো ন্যাচারালি সাহাল আব্দুল সামাদকে তুলতে হয়েছে, যার টাচ কালকে খুব একটা ভালো হয়নি, খুব একটা কালকে ছন্দে ছিল না। ন্যাচারালি যেটা আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের হয় আর কি, যে প্রতি ম্যাচে সবাই সমান তালে কনসিস্টেন্সি বজায় রেখে খেলতে পারে না, সব প্লেয়ারদের ক্ষেত্রে হয় না, আপ ডাউন থাকে। আমাদের এখানে প্লেয়ারদের একটু বেশি থাকে, বিশেষ করে আউটফিল্ড প্লেয়ারদের, কারণ তাদের ওয়ার্কলোডটা অনেক বেশি থাকে। এবং সেই সাহাল আব্দুল সামাদকে তুলে যে প্লেয়ারকে নামানো হলো সে কিন্তু সেন্টার ব্যাক না, বাট তাকে সেন্টার ব্যাক পজিশনে খেলতে হয়েছিল, অ্যান্ড দ্যাট প্লেয়ার ইজ আশিস রায়। এবার অনেকে এখানে বলবে যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল সুভাশিস বোসের চোটের জন্য। যদি সুভাশিস চোট না পেত তাহলে হয়তো সুভাশিস খেলতো এবং ওই পরিবর্তনটাতে আশিসের বদলে দীপেন্দু আসতো, তাহলে সেটা কিন্তু পারফেক্টলি ম্যাচ হতো, ডেফিনেটলি হতো। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে এই ধরনের আনলাকি এবং সাডেন যে কোনো ইঞ্জুরি হতে পারে, প্লেয়ারের ফর্ম সেই ক্ষেত্রে ডাউন হতে পারে, যে ডিফেন্সে দেখা গেল একজন প্লেয়ার হয়তো আপ ডাউন করছে, তো সেখানে তোমার বেঞ্চে প্লেয়ার কোথায়, সেই জায়গাটা কে নেবে? তো এটা বিরাট বড় কিন্তু রিস্কের জায়গা। এটা জাস্ট আমি একটা ম্যাচের এক্সাম্পল দিলাম। যদি 31 তারিখের মধ্যে কোনো প্লেয়ার সিগনেচার না হয় যাদের নাম শোনা যাচ্ছে, তাহলে যখন আইএসএল শুরু হবে, যখন এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 আমরা মোহনবাগানকে দেখবো, সুপার কাপে যখন মোহনবাগানকে দেখবো, মানে মোটামুটি জানুয়ারি মাসের আগে, জানুয়ারিতে গিয়ে আবারও অন্যরকম খেলা হতে পারে এক মাসে, তার আগে কিন্তু এই জিনিসটা আরও বেশি করে প্রকট হতে পারে, এটা সবাই মুহূর্তে ফিল করতে পারছে। এবার এটা নাও হতে পারে, পুরোটাই কিন্তু অ্যাজাম্পশন থেকে আমরা বলতে পারি যে এটা হতে পারে। আপাতত যে 2-3টে ম্যাচ আমরা দেখেছি সেই নিরিখে বলতে পারি যে হ্যাঁ, ডিফেন্সে কিন্তু একটা প্লেয়ার লাগবে, ইন্ডিয়ান একটা ভালো ডিফেন্ডার লাগবে, সে ব্যাকআপ অপশন হিসাবে হোক, সে প্রথম থেকে স্টার্ট করার ক্ষেত্রে হোক, যেভাবে হোক না কেন তাকে লাগবে। অর্থাৎ বেঞ্চে তোমার ডিফেন্সের স্ট্রেংথটা দরকার। এবার এর সাথে আরও একটা ব্যাপার, যে সেই প্লেয়ারটা কে হবে, অনেকগুলো তো নাম শোনা গেছিলো, কিন্তু আপাতত বিভিন্ন রকম যা কিছু ইনপুট আসছে সেখান থেকে এটা মনে করা হচ্ছে যে মোহনবাগান অনেক বেশি করে কিন্তু অ্যালেক্স হাজিকে চাইছে। অ্যালেক্স হাজির একটা ভার্সেটালিটি রয়েছে, রাইট ব্যাকে খেলতে পারে, সেন্টার ব্যাকে খেলতে পারে, হাইটটা ভালো, ফিজিকটা ভালো, আপাতত তার 1 বছর মাত্র কন্ট্রাক্ট বাকি রয়েছে, এজটা ভীষণভাবে কম, লং টার্মে প্ল্যান করা যাবে, সব মাল্টিপল ব্যাপার কিন্তু রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে মোহনবাগানের চাওয়ার উপরে কিছু ডিপেন্ড করে নেই, তার একটাই রিজন যে হায়দ্রাবাদ কিন্তু স্টেবল হয়ে গেছে। এবার হায়দ্রাবাদ ওর কন্ট্রাক্ট এক্সটেনশন করুক না করুক, হায়দ্রাবাদ এটা চাইবে যে এই প্লেয়ারটা আরও 1 বছর কন্ট্রাক্ট বাকি রয়েছে, সে থেকেই যাক, তারপর সে না থাকলে না থাকলো, কিন্তু এই মুহূর্তে হায়দ্রাবাদের প্লেয়ার লাগবে। এবার এই ক্ষেত্রে এই জিনিসটা যেটা কাল থেকে বা পরশু থেকে শোনা যাচ্ছে, যে মোহনবাগান কিন্তু পাল্টা প্লেয়ার অফার করছে। এবার যদি দেখা যায় যে মোটামুটি ডিফেন্সের কোনো প্লেয়ারকে অফার করা হচ্ছে যে হয়তো সেই জায়গাটা নিতে পারে, তাহলে কি সেখান থেকে অন্তত পক্ষে একটা জায়গা তৈরি হবে যে হায়দ্রাবাদ অ্যালেক্স হাজিকে ছেড়ে দিল, এবং সেই ছাড়াটা যদি আপাতত লোনেও হয়, যে লোনে মোহনবাগান থেকে একটা প্লেয়ার গেল, লোনে মোহনবাগানকে অ্যালেক্স হাজিকে ছেড়ে দেওয়া হলো, 1 বছরের ব্যাপার মিটে গেল, এবং তারপরে যখন ফ্রি হয়ে যাবে মোহনবাগানে অ্যালেক্স হাজি সই করে ফেলতে পারবে। কারণ তার কাছে মোটামুটি যা অফার রিচ করেছে শোনা যাচ্ছে, সেই অফার এখনও অবধি অ্যালেক্স হাজি এগ্রি করেনি, বা এগ্রি করেও তার কিছু লাভ নেই, কারণ আলটিমেট তাকে ছাড়তে হবে হায়দ্রাবাদ এফসিকে, তার একার হাতে কিছু নেই। তো সেই ক্ষেত্রে যে অফার গেছে, অফারটা নিশ্চিতভাবে ভালো, মাল্টি ইয়ার ডিল গেছে এবং ভালো লিকুইডিটি স্যালারি অফার গেছে, মোটামুটি যা থাকে আর কি একটা ভালো প্লেয়ারকে অ্যাট্রাক্ট করতে গেলে। কিন্তু এখানে বড় ব্যাপারটা হচ্ছে যে হায়দ্রাবাদ এফসি তারা দেখছে আমাদের পাওয়ারও কিছু নেই, হারানোরও কিছু নেই, তো সেই জায়গা থেকে যদি প্লেয়ারটা থেকে যায় তাহলে নিশ্চিতভাবে ভালো। আর যদি হায়দ্রাবাদ এফসি এটা ভাবে যে না, প্লেয়ারটাকে ছেড়ে দিয়ে যদি একটা ট্রান্সফার ফি এখান থেকে কালেক্ট করা যেতে পারে, এবং সেটা দিয়ে যদি অন্ততপক্ষে 2-3টে প্লেয়ার সিগনেচার করানো যেতে পারে, সেটা যদি টিমের জন্য ভালো হয়, তাহলে একটা ক্যালকুলেশন কিন্তু, একটা ইকুয়েশন কিন্তু তৈরি হতে পারে। কিন্তু আপাতত পুরো ব্যাপারটা মোহনবাগানের যে ডিমান্ড রয়েছে বা মোহনবাগানের যে নিড রয়েছে, সেই নিডটাকে কিন্তু বোঝাচ্ছে যে হ্যাঁ, এই
একটা ডিফেন্ডার লাগবে। এবার বাকি যে ডিফেন্ডাররা টার্গেটেড রয়েছে সেটা লাস্ট অব্দি কী হয় দেখা যাক। আর ট্রান্সফার মার্কেট যে কোনো মুহূর্তে কিন্তু ভোলাটাইল। আজকে মনে হচ্ছে যে হয়তো কিছুই হবে না, কালকে সেটা পরিবর্তন হয়ে যেতে পারে। তো আজকে 28 তারিখ হয়ে গেল, 29, 30, 31 এই 3টে দিন পড়ে রয়েছে। শুধু মোহনবাগান না, আইএসএল এর যত ক্লাব রয়েছে তারাও কিন্তু শেষ মুহূর্তে চাইবে যে একটু ঝোড়ো ব্যাটিং করে মোটামুটি টার্গেটেড কিছু প্লেয়ারকে তুলে নেওয়ার দরকার রয়েছে। এবার কোন প্লেয়ার, কীরকম পজিশনের প্লেয়ার, কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার, সেটা অবশ্যই সময় কথা বলবে। কিন্তু এই মুহূর্তে যে জিনিসটা পরিষ্কারভাবে ফিল হচ্ছে যে আলটিমেট মোহনবাগানের অ্যালেক্স হাজিকে দরকার, মোহনবাগান সেটা চেষ্টা করছে, কিন্তু পুরোটা ডিপেন্ড করছে যে হায়দ্রাবাদের ওপর এবং অবশ্যই অ্যালেক্স হাজির ওপর, যে আপাতত যে সমস্ত অফার তার কাছে গেছে সেটাও সে এগ্রি করার জায়গাতে আছে কিনা, নাকি কোথাও একটা তার ক্ষেত্রেও মনে হবে যে না আমি একটু লয়্যালটি এখানে শো করবো, আমি আপাতত একটা সিজন হায়দ্রাবাদে থেকে যাবো এবং তারপরে জানুয়ারি মাস থেকে আমার লাস্ট 6 মান্থস অফ কন্ট্রাক্টে আমি কথাবার্তা বলবো, তখন গিয়ে আমি ডিল এগ্রি করবো। আপাতত আমি হয়তো এগ্রি করার জায়গাতে নেই এবং সেটা যেমন রয়েছে সেটাকে চলতে দেওয়া যাক। পরবর্তী সময় আমার যদি টার্গেট থাকে মোহনবাগানে যাবো, দ্যাট মিনস আমি মোহনবাগানে যাবো, সেটা পরে ঠিক করা যাবে। আপাতত লাস্ট 3টে দিন আগস্ট মাসের ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল মোহনবাগানের জন্য এবং মোহনবাগানের টার্গেট করা ডিফেন্ডারের জন্য। দেখা যাক কী হয়। আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ারকে কিন্তু কেরালা ব্লাস্টার্স তারা সই করাতে পারে এরকমই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাকে আপাতত শর্ট লিস্টের একদম টপের দিকে রাখা হয়েছে। 24 বছর বয়সী আর্জেন্টাইন ফরওয়ার্ড ফেলিপে পাসাদোর। এই প্লেয়ারটা আপাতত মার্কেট ভ্যালু কিন্তু 24 বছর বয়সে দাঁড়িয়ে 4 কোটি টাকা, 2000 সালে জন্ম। তো বোঝাই যাচ্ছে কতটা ইয়াং প্লেয়ার। এবং লাস্ট সিজনে বলিভিয়ার টপ লিগে ছিল, সেখানে ট্রফিও জিতেছে, ভালো সিজন গেছে এবং ওভারঅল টোটাল সিজনে 18টা ম্যাচে 14টা গোল, 4টে অ্যাসিস্ট। 18টা ম্যাচে 18টা গোল কন্ট্রিবিউশন, তার মানে প্রতি ম্যাচে একটা করে গোল কন্ট্রিবিউশন রয়েছে, তার মধ্যে 5টা হলুদ কার্ড, একটা লাল কার্ডও রয়েছে। মানে মোটামুটি গোল করার পাশাপাশি একটু ধাক্কাধাক্কি মারামারিও করতে পছন্দ করে, বোঝা যাচ্ছে। তো এই প্লেয়ারকে আপাতত টার্গেট করা হয়েছে। খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, আর্জেন্টাইন লোকাল লিগে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, তাও লোয়ার ডিভিশনে এবং তারপরে বলিভিয়ার টপ ডিভিশনে। বাট প্লেয়ারটা ভালো, কিছু ম্যাচ ওর আমি দেখলাম ইউটিউবে ঝলক, দেখে মনে হলো ভালো। এবং অবশ্যই জোসুয়া সোটিরিও, যাকে 2 বছরের চুক্তিতে গত বছর নিয়েছিল, গত বছর তো পুরো সিজনটাই কেটে গেল চোটে, একটা সেকেন্ডের জন্য মাঠে নামতে হলো না, প্র্যাকটিসই করতে পারেনি। এই সিজনে ট্রেনিং তো করে এলো থাইল্যান্ড থেকে, তারপরে আবার চোট পেলো, আবার শোনা যাচ্ছে যে এখন ট্রেনিং করছে, কিন্তু ওকে রাখা হবে না, ছেড়ে দেওয়াই হবে। তো ধরে নেওয়া যেতে পারে যে জোসুয়া সোটিরিও তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই আর্জেন্টাইন ফরওয়ার্ডকে কেরালা ব্লাস্টার্স এফসি সই করাতে পারে। এবার দেখা যাক আগামী 1 বা 2 দিন, সেটা খুব ভাইটাল কেরালার জন্য, কারণ এর মধ্যে কমপ্লিট করতে হবে কোনো ব্যাপার। কারণ কোচ কিন্তু আর খুব বেশি দিন সময় দিতে চাইছেন না, খুব তাড়াতাড়ি তিনি চাইছেন প্লেয়ার এসে যাক, টিমের সাথে যোগ দিক, যাতে একদম আইএসএল এর প্রথম থেকে সেই প্লেয়ারকে তিনি ইউজ করতে পারেন ফরওয়ার্ড লাইনে, যেখানে পুরো ফরওয়ার্ড লাইন আপাতত খুব ভালো হয়েছে। আরেকজন সেন্টার ফরওয়ার্ড যোগ দিয়ে দিলে কিন্তু আরও অনেক বেশি লেথাল লাগবে। তো দেখা যাক সেটা কত তাড়াতাড়ি কেরালা কমপ্লিট করতে পারে। আলটিমেট এই প্লেয়ারটা হয় না চমক দিয়ে অন্য কোনো জায়গা থেকে প্লেয়ার নিয়ে আসে। বাট ইয়াং প্লেয়ার অনেক সময় কি হয়, একটা বাজি হয়ে যায়, যে যদি ক্লিক করে যায় তো খুব ভালো, তাকে নিয়ে লং টার্মে ভাবা যেতে পারে। আবার এমনও হতে পারে যে খুব ইয়াং হয়ে গেল, এখনও অবধি সেই এক্সপিরিয়েন্সটা নেই এবং আমাদের এখানে যা ফুটবলের পরিবেশ সেখানের সাথে মানিয়ে নিতে পারলো না এবং ফ্লপ খেয়ে গেল। তো দুটো চান্সই কিন্তু অলওয়েজ থেকে যায় ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে। সিনিয়র প্লেয়ারদের যেমন মোটামুটি একটু চোখ বন্ধ করে ভরসা করা যেতে পারে যে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, ভালো কিছু করতে পারে। ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে কিছুটা সেখানে রিস্ক নিতে হয়, দেখা যাক কেরালা সেই রিস্কটা নেয় কিনা। সো বাস, এর বেশি আর কিছু বলার নেই। পরপর 3টে দিন কিন্তু ভীষণভাবে ভাইটাল, প্রচুর আপডেট উঠে আসবে, বিশেষ করে হায়দ্রাবাদ এফসি তো প্রচুর প্লেয়ার সই করাবে। তো একের পর এক কিন্তু আপডেট ঢুকতেই থাকবে, বাকি ক্লাবগুলোর দিকেও আমরা তাকিয়ে থাকবো যে কে কীরকম মুভমেন্ট করছে। ব্যাস, এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা কিছু ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।